Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Shomelani Medical College and Hospital. আজকে আমরা পড়ব বায়োটেকনোলজি। অর্থাৎ বায়োটেকনোলজি কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছিলো। তো আমরা যেখান থেকে আমরা আগের দিন শেষ করেছিলাম তারপর থেকে আজকে আমরা শুরু করব। তো আগের দিন আমরা পড়েছিলাম এই অবধি, ঠিক আছে। এর আগে একটা দুটো তিনটে চারটে ভিডিও আমার অলরেডি চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। মানে বায়োটেকনোলজির এই প্রিন্সিপাল অ্যান্ড প্রসেসের ফার্স্ট থেকে এই অবধি আমি চারটে ভিডিওতে আপলোড করেছি। আজকে আমরা তার পরের পার্টটা পড়ব। তো চলো কি আছে দেখি। পরের পার্টে কি আছে বলছি, ইচ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ফাংশনস বাই ইন্সপেক্টিং দ্য লেন্থ অফ এ ডিএনএ সিকোয়েন্স। অর্থাৎ বলছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। এখন কি বলছে যে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেটা তার ফাংশনটা কিভাবে কাজ করে সেটাই বলছে। যখন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাজ করে তখন হচ্ছে সে কি করে, ডিএনএ সিকোয়েন্স ওয়াইজ সে লেন্থ, মানে ডিএনএ মনে করে এরকম ডিএনএ আছে, সে কি করে লেন্থ ওয়াইজ হচ্ছে ইন্সপেক্ট করে মানে হচ্ছে কি দেখে যে তার যে মানে আমরা জানলাম যে প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের একটা নির্দিষ্ট ডিএনএ সিকোয়েন্স থাকে, শুধুমাত্র সেই সিকোয়েন্সটা সে দেখতে পেলে সেখানে ডিএনএটাকে কাট করে। তো সেটাই বলছে যে প্রত্যেকটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কীভাবে কাজ করে, একটা ডিএনএ মনে করো দেওয়া আছে, তাকে ইন্সপেক্ট করে, অর্থাৎ তাকে দেখতে মনে করো এই যে বলছে ওয়ান্স ইট ফাইন্ডস ইট স্পেসিফিক রেকগনিশন সিকোয়েন্স, যখনই সে তার স্পেসিফিক রেকগনিশন সিকোয়েন্স, যেটা আমি বলছি যে স্পেসিফিক যে সিকোয়েন্স সেটা আমরা আগের দিন পড়েছি তাকে বলা হয় রেকগনিশন সিকোয়েন্স, যখনই সে সেটা দেখতে পায় ইট উইল বাইন্ড টু দ্য ডিএনএ অ্যান্ড কাট ইচ অফ দ্য টু স্ট্র্যান্ডস অফ দ্য ডাবল হেলিক্স অ্যাট স্পেসিফিক পয়েন্টস ইন দেয়ার সুগার ফসফেট ব্যাকবোনস। অর্থাৎ যখনই সে রেকগনিশন সিকোয়েন্সটা খুঁজে পেল সে কী করলো, ডিএনএর সাথে বাইন্ড করে গেল এবং কাট করে দিল ইচ অফ দ্য টু স্ট্র্যান্ড। অর্থাৎ ডিএনএ জানি আমরা ডবল স্ট্র্যান্ডে, দেখো নিচের এই ছবিটা যদি আমরা দেখি ডিএনএ হচ্ছে ডবল স্ট্র্যান্ডে। তো কী বলছে এখানে মনে করো এই যে ইকো R1 হচ্ছে দেওয়া হয়েছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সে কী করলো সেই ডিএনএটাকে দেখতে থাকলো এবং দেখতে সে দেখলো যখন তার রেকগনিশন সাইটটা সে দেখতে পেলো তখন কী করলো সে ডিএনএর সাথে বাইন্ড করে গেল এবং ডিএনএর এই যে ডবল স্ট্র্যান্ড এই যে বলছে কাট ইচ অফ দ্য টু স্ট্র্যান্ড, অর্থাৎ দুটো স্ট্র্যান্ডকেই কিন্তু কাট করে অফ দ্য ডাবল হেলিক্স অ্যাট স্পেসিফিক পয়েন্টস ইন দেয়ার সুগার ফসফেট ব্যাকবোনস। অর্থাৎ কি এটা একটা নিউক্লিওটাইড গুয়ানাইন, অ্যাডিনাইন একটা নিউক্লিওটাইড, তারপরে অ্যাডিনাইন একটা নিউক্লিওটাইড, দুটো নিউক্লিওটাইড কীভাবে যোগ থাকে, দুটো নিউক্লিওটাইডের মধ্যে সুগার ফসফেট হচ্ছে বন্ড থাকে। তো সেই সুগার ফসফেট বন্ড অর্থাৎ এখানে ইকো R1 কী করবে, এইখানে হচ্ছে একটা কাট লাগাবে এই জায়গায় জি আর এর মাঝে যে সুগার ফসফেট বন্ডটা আছে সেখানে, আর এই নিচের মানে আরেকটা যে স্ট্র্যান্ড তার যে জি এ এই জায়গায় আছে সেখানে একটা কাট লাগাবে। এইভাবে দুটো স্ট্র্যান্ডকে হচ্ছে কাটবে, ঠিক আছে। তাহলে ইকো R1 বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কী করে, ডিএনএটাকে দেখতে থাকে, ইন্সপেক্ট করতে সে যখন তার রেকগনিশন সাইট অর্থাৎ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্সটা পায় সেখানে গিয়ে সে ডিএনএর সাথে বাইন্ড করে যায় এবং কি করে সুগার ফসফেট বন্ডে সে হচ্ছে কাট লাগিয়ে হচ্ছে দুটো স্ট্র্যান্ডকে কেটে দেয়। Once it finds its specific recognition sequence, it will bind to the DNA and cut each of the two strands of the double helix at specific points. শুধুমাত্র এই পয়েন্টেই কিন্তু কাটে, দুটো এর মাঝে কিন্তু কাটবে না। সে দেখবে GAATTC আর GAATTC এরকম হচ্ছে সিকোয়েন্স আছে সেখানে লাগবে এবং এই ওপরটার এই জি এর মাঝে হচ্ছে কাটবে, জি এর মাঝে এটাকেও কাটবে, এটারও জি এর মাঝেই কাটবে, অন্য মাঝে কিন্তু কাটবে না। এইভাবেই হচ্ছে মানে তারা কাজ করে, একটা স্পেসিফিক তাদের যেখান খুশি কেটে দিল এরম কিন্তু নয়, সেটাই বলছে স্পেসিফিক পয়েন্টস ইন দেয়ার সুগার ফসফেট ব্যাকবোনে কাটবে এবং সেটাও একটা স্পেসিফিক পয়েন্টসেই কাটবে, যে কোনো পয়েন্টসে কিন্তু নয়। Each restriction endonuclease recognizes a specific palindromic nucleotide sequence in the DNA. এই যে আমরা এতক্ষণ ধরে বলছি রেকগনিশন সাইট একটা নির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, যেটা হিন 2 এর ক্ষেত্রে দেখেছি 6 বেস পেয়ার একটা সিকোয়েন্স, এখানেও দেখো ইকো R1 এর ক্ষেত্রে 6 বেস পেয়ার, দেখো 1 2 3 4 5 6টা, অর্থাৎ বেস পেয়ার আছে দুটো করে আছে, অর্থাৎ এটাও একটা 6 বেস পেয়ার একটা নির্দিষ্ট। তো সেই নির্দিষ্ট
যে স্পেসিফিক যে আমাদের নিউক্লিওটাইড যে সিকোয়েন্স সেটা কিন্তু বলছে ইচ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস রিকগনাইজ এ স্পেসিফিক প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স, অর্থাৎ একটা প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স বলে। তাহলে প্যালিন্ড্রোমিক একটা আমাদের ওয়ার্ড এলো। তো প্যালিন্ড্রোমিক যারা জানো তারা বুঝতে পেরে গেছো নিশ্চয়ই, আর যারা জানো না তাদের জন্য হচ্ছে পরের পার্ট। আমাদের এনসিইআরটিতে কিন্তু পরের পার্টটায় প্যালিন্ড্রোমিক জিনিসটা কি সেটাই বুঝিয়েছে। কি বুঝিয়েছে দেখো, ডু ইউ নো হোয়াট প্যালিন্ড্রোমস আর, অর্থাৎ তোমরা কি জানো যে প্যালিন্ড্রোমস যে বললাম প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স ইন দ্য ডিএনএ যেটা উপরে বলা হলো, সেই প্যালিন্ড্রোমস কথাটা মানে ওয়ার্ডটার মানে কি সেটাই বলছে। These are group of letters that form the same word when read both forward and backward. এক্সাম্পল দিয়ে বলি যে বলছে এটা এমন একটা মানে কিছু লেটার নিয়ে এমন একটা ওয়ার্ড তৈরি করছে যেটাকে সামনের দিক থেকে পড়লেও যেটা হবে, পিছন দিক থেকে পড়লেও সেটা হবে। এক্সাম্পল স্বরূপ বলছে মালায়ালাম, আমরা যদি সামনের দিক থেকে পড়ি MALAYALAM মালায়ালাম, আবার পিছন দিক থেকে যদি পড়ি দেখো MALAYALAM, অর্থাৎ পিছন দিক থেকে পড়লেও মালায়ালাম। তো এই ওয়ার্ডটা হচ্ছে প্যালিন্ড্রোমস ওয়ার্ড। এটাই বলছে দিস আর গ্রুপ অফ লেটার্স, এই যে গ্রুপ অফ লেটার্স নিয়ে ওয়ার্ড তৈরি হয়, দ্যাট ফর্ম দ্য সেম ওয়ার্ড তৈরি করছে when read both forward and backward, অর্থাৎ ফরওয়ার্ড মানে সামনের দিক থেকে পড়লেও একই ওয়ার্ড তৈরি করছে, আবার পিছন দিক থেকে পড়লেও একই ওয়ার্ড তৈরি করছে, তখন সেটাকে আমরা বলি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ওকে, as against a word palindromes where the same word is read in both directions, the palindromes in DNA sequence of base pairs that read same on the two strands when orientation of reading is kept the same. অর্থাৎ কথাটার মানে কি হলো, একটা ওয়ার্ডকে আমরা সামনের দিক থেকে যেটা পড়ছি মালায়ালাম, আবার পিছন দিক থেকেও মালায়ালাম, এটাকে আমরা বলছি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তাহলে এই প্যালিন্ড্রোমিক যে আমরা নিউক্লিওটাইড সিকোয়েন্স বললাম, এটা ডিএনএর ক্ষেত্রে কিভাবে বলছে সেটাই বলছে। অ্যাজ এগেনস্ট এ ওয়ার্ড প্যালিন্ড্রোমস, অর্থাৎ প্যালিন্ড্রোমস ওয়ার্ড আমরা কাকে বলে সেটা জানলাম, তার এগেনস্টে যদি আমরা বলি যে ডিএনএ সিকোয়েন্সে প্যালিন্ড্রোম নিউক্লিওটাইড সিকোয়েন্স কাকে বলে, তো সেটাই বলছে যে of base pair that read same on the two strands when orientation of reading is the kept the same, অর্থাৎ বলছে এই ওরিয়েন্টেশনটা যখন সেম থাকবে, অর্থাৎ ডিএনএর হচ্ছে ডবল স্ট্র্যান্ড, একটা 5' to 3' আর একটা হচ্ছে 3' to 5', আমরা যদি পড়ার ওরিয়েন্টেশনটা সেম রাখি তাহলে যদি সেখানে মানে পরপর নিউক্লিওটাইডের যে সিকোয়েন্সটা সেটা যদি সেম থাকে তখন সেই জায়গাটাকে আমরা বলি প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স। যেমন আমরা ইকো আর1-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 5' থেকে 3'-এ যদি পড়ি GAATTC, আবার যে বিপরীতে যে স্ট্র্যান্ডটা আছে তারও যদি আমরা 5' থেকে 3'-এ পড়ি তাহলে সেই একইভাবে আছে GAATTC। অর্থাৎ মানে আমাদের যে এটা মানে ওরিয়েন্টেশন মানে আমরা একটাকে যদি 5' থেকে 3' পড়ি একটা স্ট্র্যান্ডকে, বিপরীত যে স্ট্র্যান্ডটা আছে সেটাকেও আমাকে 5' থেকে 3' পড়তে হবে। তাহলে দুটোতেই যদি আমাদের নিউক্লিওটাইড সিকোয়েন্সটা এক দেখা যায় তাহলে সেই জায়গাটাকে আমরা বলছি প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স। আর এই জায়গাগুলোকেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কী করে, রিকগনিশন সাইট হিসেবে ব্যবহার করে থাকে। কি বলছে দেখো, ফর এক্সাম্পল অর্থাৎ উদাহরণস্বরূপ দেখো, দ্য ফলোয়িং সিকোয়েন্স রিড দ্য সেম অন দ্য টু স্ট্র্যান্ডস in 5' to 3' direction. This is also true if read in the 3' to 5' direction. বোঝা গেল? মানে আমরা মনে করো 5' থেকে 3' পড়লাম, ওপরের স্ট্র্যান্ডটা GAATTC, নিচের স্ট্র্যান্ডটাকে আমরা 5' থেকে 3' পড়লাম GAATTC। এবার তুমি বললে না আমি 3' থেকে 5' পড়বো, তুমি যাই পড়ো না কেন, যাই ওরিয়েন্টেশন তুমি রাখো না কেন, দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাকে সেম রাখতে হবে। অর্থাৎ তুমি যদি 3' থেকে 5' পড়ো দেখো CTTAAG, আবার নিচেরটাকে যদি আমরা 3' থেকে 5' পড়ি তাহলে সেই একই CTTAAG। মানে ওরিয়েন্টেশন আমাদের ঠিক রাখতে হবে। ওরিয়েন্টেশন ঠিক রেখে যদি দুটো স্ট্র্যান্ডসে নিউক্লিওটাইডের যে সিকোয়েন্সগুলো আছে সেগুলো সেম থাকে তখন সেই জায়গাটা হচ্ছে প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স। আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কিন্তু এই জায়গাগুলোকেই হচ্ছে রিকগনিশন সাইট হিসেবে ব্যবহার করে এবং এই জায়গাগুলোতেই ডিএনএর সাথে বাইন্ড হয়ে নির্দিষ্ট একটা জায়গা আছে, যেমন ইকো আর1-এর ক্ষেত্রে GA, এই দুটোর মাঝে যে ফসফেট বন্ড আছে সেটাকে হচ্ছে কেটে দেয়, এরও GA-এর মাঝে যে ফসফেট বন্ড আছে সেটাকে কেটে দেয়। বোঝা গেল? এবারে আসছে রেস্ট্রিকশন। কি বলতে দেখো, রেস্ট্রিকশন এনজাইমস
cut the strands of DNA a little away from the center of the palindromic site. যেটা আমরা দেখলাম যে নিউক্লিওটাইড যে রেস্ট্রিকশন এনজাইম কিন্তু এসে একদম মাঝখান থেকে কেটে দিচ্ছে তা নয়, তারও একটা কাটার স্পেসিফিক পয়েন্ট আছে। যেমন ডিএনএর সাথে যখন বাইন্ড হচ্ছে একটা স্পেসিফিক একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স দেখে, প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স দেখে সেই ডিএনএর সাথে বাইন্ড হচ্ছে, ঠিক একইভাবে বাইন্ড হয়ে যে যেখান সেখান কেটে দিল সেটাও কিন্তু নয়, একদম যে মাঝখান থেকে কাটছে সেটাও নয়, তারও একটা নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্ট আছে যেখানে সে ফসফেট বন্ডটা কাটবে। সেটা হচ্ছে এই জি আর এর মাঝে যে ফসফেট নিউক্লিওটাইড ফসফেট বন্ড আছে সেটাকে সে কাটবে দুটো স্ট্র্যান্ডের ক্ষেত্রে এক, এটারও জি এর ক্ষেত্রে কাটবে, এটারও জি এর ক্ষেত্রেই কাটবে। বোঝা গেল? সেটাই বলছে যে restriction enzyme cut the DNA strands of DNA a little away from the center of the palindrome C। মানে সেন্টার হচ্ছে এটা, সেন্টার থেকে একটু তো অ্যাওয়ে মানে একটু দূরে গিয়ে কাটছে জিনিসটাকে, বোঝা যাচ্ছে। বাট বিটুইন দ্য সেম টু বেসেস অন দ্য অপোজিট স্ট্র্যান্ড, যেটা আমি বলছি মিডল থেকে একটু দূরে সরে গিয়ে কাটছে, কিন্তু দুটো স্ট্র্যান্ডসের ক্ষেত্রেই মানে একই কাটছে, এটারও জি এর মাঝের বন্ডটা কাটছে, এটারও জি এরই মাঝের বন্ডটা কাটছে। This leaves single strand portion at the ends. There are overhanging stretches called sticky ends on each strands. Sticky ends এইভাবে কি হয়, একটা sticky ends এর তৈরি। দেখো এই ছবিটা যদি দেখো তাহলে GAATTC আবার GAATTC, জি এর মাঝে এই যে অ্যারো দেওয়া আছে এখানে হচ্ছে কাটছে, আর এই যে অ্যারো দেওয়া আছে এখানে হচ্ছে কাটছে। তাহলে কি হচ্ছে, এই পোর্শনটা আমাদের যেটা, এই পোর্শনটা কিন্তু বাদ চলে যাচ্ছে। এই যে AATTC আর এই নিচে জি, এই পোর্শনটা কি হচ্ছে, বাদ চলে যাচ্ছে। পরের ছবিটা দেখো, যেটা বাদ চলে গেছে সেটাকে আর দেখায়নি, যেটা আছে সেটাকে হচ্ছে দেখাচ্ছে। অর্থাৎ এই জি, এই নিচে সি, তারপরে দুটো টি, তারপর দুটো এ, আর এখান থেকে তো কেটে দিয়েছে, এটা বাদ চলে গেছে। তাহলে জি সি টি এ টি টি এ এ এটা আছে। এই যে যেটা আছে সেটা দেখো একটা ওভার হ্যাঙ্গিং হচ্ছে পোর্শন তৈরি করছে। এই যে ওভার হ্যাঙ্গিং, এটা হ্যাং করে আছে, তো এর সাথে এই দিকে আর কিছু লাগানোর নেই। এই জায়গাটাকেই বলা হচ্ছে স্টিকি এন্ড। বোঝা গেল? এটা হচ্ছে স্টিকি এন্ড। এই ওভার হ্যাঙ্গিং যে পোর্শনটা থাকছে এটাকে বলা হচ্ছে স্টিকি এন্ড। যদি রেস্ট্রিকশন এনজাইম এই সিকোয়েন্সটাকে মাঝখান থেকে কেটে দিত, তাহলে মনে করো এটা 6টা আছে, তো তাহলে মাঝখান থেকে কাটলো মানে এই এটি আর নিচে এটি, এই দুটোর মাঝখানে এখান দিয়ে কেটে দিল, তাহলে এই যে 3টে এখান দিয়ে চলে গেল, 3টে এখান থেকে চলে গেলে এই জিনিসটা পড়ে রইলো, এই জিনিসটা পড়ে রইলো, কিন্তু এটা স্টিকি এন্ড ফর্ম করছে না, অর্থাৎ এই রকম এন্ড একটা ফর্ম হচ্ছে না। এটাকে বলা হয় ব্লান্ট এন্ড, অর্থাৎ ভোঁতা, এখানটা ভোঁতা হয়ে গেছে, মানে এখানটা আর কিছু নেই। এখান স্টিকি এন্ড ফর্ম হলে কী হবে, পরে যখন আটকাবে মানে অন্য ফরেন ডিএনএ এসে আটকাবে তখন সেই বন্ডটা ভালো হবে। বোঝা গেল? তো রেস্ট্রিকশন এনজাইম কিন্তু এইরকম স্টিকি এন্ডই ফর্ম করে। তোমাদের বইতে ব্লান্ট এন্ড সম্বন্ধে কিছু নেই, তাও আমি তোমাদের বলে দিলাম যে মাঝখান থেকেও কাটে এমনও এনজাইম আছে সেখানে ব্লান্ট এন্ড তৈরি করে, আর এটা কি করছে, মাঝখান থেকে একটু সরে গিয়ে কাটছে, অর্থাৎ এদিকেও একটু সরে গেল, আর ওরিয়েন্টেশনটা সেম রাখলে এদিকে উল্টো দিকে আবার সরে যাবে নিচের স্ট্যান্ডটায়, কারণ দুটোর ওরিয়েন্টেশন তো উল্টো আছে, এটা 5' to 3' হলে নিচেরটা 3' to 5', অর্থাৎ মাঝখান থেকে এদিকে যদি 5'-এর দিকে সরে যায়, নিচেরটা তো এদিক থেকে 5'-এর দিকে, তাহলে উল্টো দিকে, ফলে কি হচ্ছে, এখানে একটা স্টিকি এন্ড হচ্ছে ফর্ম হচ্ছে। তাহলে এই যে এন্ডটা ওভার হ্যাঙ্গিং, এটা হ্যাং করে আছে এর উপর, এটাকে বলা হচ্ছে স্টিকি এন্ড। These are named so because they form hydrogen bond with their complementary cut counterparts. এটা কি করে, কেন এটা এরকম নাম, কারণ এই যে কমপ্লিমেন্টারি যে কাট পার্টসটা আছে তার সাথে কি করবে, হাইড্রোজেন বন্ড হচ্ছে ফর্ম করবে। হাইড্রোজেন বন্ডই তো ফর্ম করেছিল, এই যে AATTC এই যে এটাকে কাটা হয়েছে তার সাথে কি হয়েছে, দুটো নিউক্লিওটাইড বেসের মধ্যে কি থাকে, মানে থাকে না, দুটো নিউক্লিওটাইডের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে। আমরা জানি যে A আর T এর মাঝে দুটো হাইড্রোজেন বন্ড, আর G আর C এর মাঝে 3টে হাইড্রোজেন বন্ড। তো সেটাই বলছে যে এই স্টিকি এন্ডে এই যেগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিমেন্টারি যে সিকোয়েন্সগুলো ছিল নিউক্লিওটাইডগুলো তার সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করেছিল। This stickiness
of the end facilitate the action of enzyme DNA ligase অর্থাৎ DNA লাইগেজের কাজটা কি যে দুটো জিনিসকে জুড়ে দেওয়া সেই জন্য স্টিকি এন্ড থাকার ফলে তাদের জোড়াটা খুব ভালোভাবে হয় অর্থাৎ ফ্যাসিলিটেট করে জিনিসটাকে দুটো ব্লান্ট এন্ডকে দেখবে জুড়তে যতটা প্রবলেম হবে দুটো স্টিকি এন্ডকে কিন্তু একটা হ্যাঙ্গিং পোর্শন থাকলে দুটোকে জুড়তে হচ্ছে সুবিধা হবে বোঝা গেল Restriction endonucleases are used in genetic engineering to form recombinant molecules of DNA which are composed of DNA from different source or genome. Restriction endonuclease এবার ইউজটা বলছে restriction endonuclease ইউজ করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কি করতে recombinant molecules of DNA ফর্ম করতে which are composed of DNA from different source এই যে এইভাবে হচ্ছে restriction endonuclease দিয়ে কাট করে দিল স্টিকি এন্ড ফর্ম হয়ে গেল এবারে দুটো স্টিকি এন্ডকে হচ্ছে জুড়ে দিল ডিএনএ লাইগেজ দিয়ে ফলে কি হলো একটা রিকম্বিনেন্ট ডিএনএ ফর্ম হয়ে গেল যেটা হচ্ছে ডিফারেন্ট সোর্স অফ ডিএনএ নিয়ে হচ্ছে তৈরি হচ্ছে When cut by the same restriction enzyme, the resultant DNA fragment have the same kind of sticky ends and these can be joined together using DNA ligase. অর্থাৎ কি বলছে যে আমরা সেম জিনিস দিয়ে মানে সেম এন্ডোনিউক্লিয়াস দিয়েই ভেক্টর ডিএনএটাকেও কাটতে হবে আর ফরেন ডিএনএটাকেও কাটতে হবে ফলে কি হবে একই এনজাইম দিয়ে কাটলে কি হবে কাটার পোর্শনগুলো এক থাকবে ফলে এটার মনে করো GCTTAA আছে এটার আবার AATT এই পোর্শনটা আছে মানে যে এটা যেটা কেটে গেছে সেটার এই পোর্শনটা আছে ফলে এটা কি হবে এটার সাথে হচ্ছে সহজেই হচ্ছে ডিএনএ লাইগেজ দিলে দুটো জুড়ে যাবে কারণ এটার কমপ্লিমেন্টারি এই যে টি এর কমপ্লিমেন্টারি এ আছে টি এর এ আর এ আবার এটা টিটি অর্থাৎ ডিএনএ লাইগেজ দিয়ে যদি এই দুটোকে দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কি হবে জুড়ে যাবে সহজেই জুড়ে যাবে সেটাই বলছে আমাদের সেম এনজাইম দিয়ে কিন্তু দুটোকে কাটতে হবে ভেক্টর ডিএনএ এবং যে ফরেন ডিএনএ যেটা মানে যে ফরেন যে ডিএনএটা আছে যেটাকে আমরা ওর সাথে লাগাতে চাইছি দুটোকেই হচ্ছে আমাদের সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়েই হচ্ছে কাট করতে হবে এবার কি বলছে দেখো You may have realized that normally unless one cuts the vector and the source DNA with the same restriction enzyme the recombinant vector molecules cannot be created ওকে তাহলে তোমরা বলছে তোমরা তাহলে সহজেই বুঝতে পারলে যে কিভাবে আমাদের ডিএনএ লাইগেজ দিয়ে দুটো জিনিসকে জোড়া লাগাচ্ছে তাহলে যদি দুটো মানে এটা একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হলো ফরেন ডিএনএ আরেকটা দিয়ে কাটা হলো ফলে কি হবে দুটো জিনিস তো আলাদা হয়ে যাবে তাহলে তারা কি হাইড্রোজেন বন্ড ফর্ম করবে না ফলে ডিএনএ লাইগেজ দিয়ে তাদেরকে জোড়া কিন্তু সম্ভব হবে না তো সেটাই বলছি যে তোমরা সহজেই সেটা রিয়েলাইজ করতে পারছো ইউ মে রিয়েলাইজ দ্যাট নর্মালি যে যদি আমরা দুটো ভেক্টর ডিএনএ এবং সোর্স ডিএনএ ফরেন ডিএনএ দুটোকে একই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে না কাটি তাহলে রিকম্বিনেন্ট ভেক্টর অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল কিন্তু ফর্ম করা বা ক্রিয়েট করা সম্ভব নয় বোঝা গেল তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে শিখলাম যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস হচ্ছে সুগার ফসফেট কোথায় কোথায় কোন কি বন্ড কাটে সেটা হচ্ছে সুগার ফসফেট ব্যাকবোন সেটাকে হচ্ছে ব্রেক করে একটা প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স কি সেটা আমরা দেখলাম ডিএনএর ক্ষেত্রে সেটা কিভাবে প্রয়োগ হচ্ছে সেটাও আমরা দেখলাম এবং তারপর আমরা জানলাম যে ভেক্টর ডিএনএ এবং ফরেন ডিএনএ দুটোকে কিন্তু একই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে হচ্ছে কাট করতে হবে তবেই ডিএনএ লাইগেজ দিলে সেই দুটো হচ্ছে খুব সহজে হাইড্রোজেন বন্ড ফর্ম করে রিকম্বিনেন্ট ডিএনএ ফর্ম করবে যেটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগানো যাবে তো আজকে আমাদের এই অবধি রইল এর পরের দিন আমরা দেখব এর পরের পার্টটা সেটা হচ্ছে সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস ঠিক আছে যদি কোনো রকম প্রবলেম থাকে এই পর্যন্ত এই চ্যাপ্টারের বা অন্য কোনো চ্যাপ্টারের কোনো রকম কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাংক ইউ টাটা